বিশ্বের 10 নম্বর মহাবিপদ সংকেতে ভুগছে ভারত। যে কোনো সময় ভারতের ওপর এই প্রভাবই লণ্ডভণ্ড হয়ে যেতে পারে দেশটি। ভারত বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র, যার আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। এত বড় একটি রাষ্ট্র, যার কাছে বাংলাদেশ অতি ছোট একটি রাষ্ট্র। অর্থাৎ ভারতকে যদি 29টি ভাগ করা যায়, তাহলে এক ভাগ হতে পারে বাংলাদেশ। অথচ এই বাংলাদেশের সঙ্গে তারা যে আড়াআড়ি ভাব দেখাচ্ছে, শুধু তাই নয়, ভারতের ভিতর যে মুসলিম সম্প্রদায় আছে তাদের প্রতিও যে আড়াআড়ি ভাব দেখাচ্ছে, এটাই কি তাদের পতনের মূল কারণ হবে বলে অনেকেই ধারণা করেন। যেমন দেখেন, ওই ওয়াকফ বিল নিয়ে একটি বিতণ্ডা সৃষ্টি করেছে। আর এই নিয়ে বাংলাদেশে যেরকম একটি আন্দোলন হয়েছিল 5ই আগস্টের পর, তারপর ওই যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু আছে তাদের উপর একটি আজগবি কথা উত্থাপন করেছে। আর সেটি হলো যে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, অত্যাচার অবিচার করা হচ্ছে। অথচ তার কিছুই নয়। ওয়াকফ বিল যে পাশ করেছে, সেটার বিরুদ্ধে যখন ভারতের মুসলিমরা উঠে পড়ে লেগেছে, তখন ভারতের হিন্দুরা এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় স্থান নিয়ে বলতেছে যে ওরা আমাদের ওপর অত্যাচার করতেছে, আমরা আর এখানে থাকতে পারছি না, আমাদেরকে বাঁচাও। তো এই যে একটা মিথ্যে বিতণ্ডা, এমনকি একটা মিথ্যে প্রোপাগান্ডা চালিয়ে যদি তারা স্বার্থ হাসিল করতে চায়, সেটার দ্বারা তারা কতটুকু সার্থক হবে আমরা জানি। মিথ্যে ধ্বংসের মূল। বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যারা নাকি প্রত্যেকটা রাষ্ট্রের সম্বন্ধে কিছু না কিছু অবগত নয়। যেমন মনে করেন যুক্তরাজ্য, রাশিয়া, চীন, এরকম বৃহৎ ধরনের কিছু রাষ্ট্র আছে। তাতে আছে হিউম্যান রাইটস ওয়াচ, হিউম্যান রাইট অ্যামনেস্টি, এমনকি অন্যান্য আরও অনেক মানবাধিকার কর্মী। তারা কিন্তু এই তথ্যগুলি নিচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে, যাতে প্রকাশিত হচ্ছে সত্য বিষয়। অথচ তারা যে মিথ্যে বলছে, সেই মিথ্যের কারণে তারা কিন্তু নিম্নমুখী হয়ে যাচ্ছে। ভারতে 2011 সালে আদমশুমারি অনুযায়ী মুসলিমদের সংখ্যা ছিল 17,22,00,000। আর এটা 25 সাল। এই 25 সালে অন্তত 20 কোটি মুসলিম জনসংখ্যা, যাদেরকে বৃহৎ সংখ্যালঘুর দেশ বলা হয়। বিশ্বের মধ্যে বৃহৎ সংখ্যালঘু মুসলিমের দেশ হলো ভারত। আর সেখানে যেভাবে তাদেরকে মানে নিপীড়ন চালাচ্ছে, অত্যাচার অবিচার করছে, সেটা কিন্তু বিশ্ববাসী দেখছে, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশও দেখছে। আর বাংলাদেশ ভারতের মুসলিম নিরাপত্তার জন্য কিন্তু কিছুদিন পূর্বে একটা আলটিমেটাম দিয়েছে, কিংবা তারা আহ্বান করেছে। সেই আহ্বানে কিন্তু এখনও নরেন্দ্র মোদী সাড়া দেয়নি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাবরি মসজিদ, আরও বিভিন্ন মসজিদের জায়গা দখল, মসজিদ ভাঙচুর, এমনকি সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়। আর এবারে ওয়াকফ বিল নিয়ে যে সাম্প্রদায়িক একটা সহিংসতা উস্কে দিচ্ছে, সেটা ভারতের জন্য কতটুকু কল্যাণ হতে পারে, এ নিয়ে আমরা বিশ্লেষণ করলেই দেখব যে ভারত নিজেরাই নিজেদের মাথায় কোড়াল মারছে, নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মারছে। নরেন্দ্র মোদীর দেশটি অদ্য এমন এক পরিস্থিতিতে আছে যে তারা সমগ্র বিশ্বের নিকট একটা পুতুল খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। আর ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলি আছে, সেগুলিও কিন্তু এই নরেন্দ্র মোদী দেশের কথা ভাবছে। যেমন ভারতে একদল হিন্দু আছে যারা নাকি নিম্নবর্ণের, অর্থাৎ যারা নাকি খুব ধনী নয়, তাদের উপর কিন্তু উচ্চ বর্ণের হিন্দুরা খুব বেশি করে অত্যাচার করে, অবিচার করে, এমনকি প্রায়ই রক্তাক্ত করে, জখম করে, হাসপাতালে পাঠায়। এগুলি কিন্তু দৈনিক দেখা যাচ্ছে। শুধু তাই নয়, যারা নিম্নবর্ণের হিন্দু, তাদের নারীদের উপর অত্যাচার অবিচার করা, এটা হরহামেশা বিষয়। তো এই বিষয়গুলি কিন্তু বিশ্বমাঝে প্রকাশ পাচ্ছে। নরেন্দ্র মোদী দেশ চালাচ্ছে, কিন্তু কিভাবে দেশ চালাচ্ছে সেটা তো জনগণ দেখছে, দেশবাসী দেখছে, এমনকি বিশ্ববাসী দেখছে। ভারত যেহেতু একটি বিশ্বের মধ্যে 7ম বৃহত্তম রাষ্ট্র, সেহেতু তার প্রতি কিন্তু সকল বৃহত্তম রাষ্ট্রেরই একটা নজর আছে। সেটা হোক সুনজর আর কুনজর। সুনজরের মাধ্যমে তারা বিবেচনা করবে যে আমরা যে সুনজরটা দান করছি, সেটা কি অদ্য
ভারতের জন্য প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়। যেমন ধরেন, ভারত যদি অন্যায় করে, মানবতা বিরোধী কর্মকাণ্ড করে, তাহলে বিশ্বের যারা আছে তারা তাকে ঘৃণা করবে। আর এরকমই একটি ঘৃণার দৃষ্টি পড়েছে সমস্ত বিশ্ব থেকে। বাংলাদেশের সঙ্গে একটি আড়াআড়ি ভাব, সেই ভাবটি কিন্তু 5ই আগস্ট থেকে পূর্ণাঙ্গ রূপে বোঝা যাচ্ছে। আর 5ই আগস্টের আগে তারা অনেক স্বার্থ আদায় করতে পেরেছে। আর সেই স্বার্থ আদায়ের জন্যে তারা কিন্তু এই বাংলাদেশের প্রতি একটা আনুগত্য ভাব দেখাচ্ছিল। আর এটা শুধু স্বার্থ আদায়ের জন্য। কিন্তু এখন যখন স্বার্থ আদায় করতে পারছে না, এখন বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে কিভাবে বাংলাদেশকে অচল করা যায়। এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে ভারতে সেনার সংখ্যা 13,25,000, বাংলাদেশের সেনার সংখ্যা 1,60,000, আবার পাকিস্তানের সেনার সংখ্যা 5,60,000, আবার চীনের সেনার সংখ্যা হলো 20 লাখ কিংবা তারও বেশি। তো এখানে দেখা যাচ্ছে চীনেরই সেনার সংখ্যা একটু বেশি, আর বিশেষ করে অন্যান্য যে দেশগুলি আছে সেই দেশগুলির সেনার সংখ্যা কিন্তু অত্যন্ত কম, অর্থাৎ ভারতের চেয়ে কম। আবার বাংলাদেশের যে সেনার সংখ্যা মাত্র 1,60,000। ভারতের তুলনায় বাংলাদেশের সেনার সংখ্যা অত্যন্ত লঘু। আর এই লঘু সেনার সংখ্যার দেশটি ভারতকে কেন ভয় পায় না? এটার একটা মাত্র কারণ, সেটা হলো বাংলাদেশ অন্যায় করে না, বাংলাদেশ কারো উপর অমানবিক মানবতা বিরোধী আচরণ করে না। আর বাংলাদেশ সকলের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে চায়। এমনকি বাংলাদেশ কোনো রাষ্ট্রকে প্রতিহিংসা চোখে দেখে না। এটাই হলো বাংলাদেশের আদর্শ। শুধু তাই নয়, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই দেশের স্বাধীনতা সার্বভৌম কিভাবে রক্ষা পাবে সেদিকে প্রত্যেকটা জনগণ কিন্তু সোচ্চার। এমনকি এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য অপ্রাণ চেষ্টাকারী এদেশের মানুষ। 1971 সালে ভারত দেখেছিল বাংলাদেশের মানুষের অবস্থা, তখনই কিন্তু তারা টের পেয়ে গেছে। যখন এই দেশে যুদ্ধ করেছে মিত্র বাহিনী অর্থাৎ ভারতের বাহিনী, তারা কিন্তু ভারতে গিয়ে বলেছে যে এদেশের মানুষ যে বুকের পাঠা, যে সাহস, এখানে কেউ কি দাঁড় হওয়ার মতো শক্তি নেই। কারণ এদেশের মানুষ সব ধ্বংস হয়ে যাবে, তবু এই দেশের স্বাধীনতা ছাড়বে না। ওরা এটা তখনই বুঝতে পেরেছে। আর আপনারা জানেন যে 7 দফা গোলামি চুক্তি এটা করা হয়েছিল পাকিস্তান থেকে পৃথক হওয়ার পর পরবর্তীতে বাংলাদেশকে দখল নেওয়ার জন্য। কিন্তু এই দখলটা কেন নিতে পারে নাই? মিত্রবাহিনী যে ভারতকে বলেছে যে বাংলাদেশের মানুষ তো এরকম অবস্থা, অর্থাৎ খুবই সাহসী, সুতরাং এখানে কিছুই করা যাবে না। তাছাড়াও বাংলাদেশ যখন স্বাধীন হয়, পাশাপাশি কিছু রাষ্ট্র আছে তারা বাংলাদেশের প্রতি আনুগত্যশীল হয়েছে, এমনকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেছে। যেমন ভুটান সনদপত্র দিয়েছে স্বাধীনতা। আর তখনই ভারত কিন্তু মানে নীরবতার ভাব অবলম্বন করেছে, এমনকি নিজ জায়গায় বসে গেছে। এই জন্য যে বাংলাদেশের উপর যদি আমরা চর হই তাহলে আমাদেরকে রাখবে না, সমস্ত বিশ্বই আমাদেরকে ধরবে। ঠিক তদ্রূপ বাংলাদেশ ভয় পায় না আজকের এই জন্য যে বাংলাদেশকে যদি ভারত কোনো ধরনের সামরিক অভিযান কিংবা বাংলাদেশের উপর যদি কোনো ধরনের একটা অসদাচরণ করে, তাহলে সমস্ত বিশ্ব ভারতকে এর একটা মোক্ষম জবাব দেবে। আর সেই ভয়ে ভারত অদ্য একেবারে পালাতক অবস্থা রয়েছে, এমনকি জবুতবু অবস্থায় রয়েছে। যে অবস্থায় রয়েছে কারণ সে বাংলাদেশ নিকট ভারত কিন্তু একটা অপরাধী। 5ই আগস্টের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর তারা যে অপরাধটা করেছে এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না, সেই জন্য কিন্তু তারা দাগী হয়ে রয়েছে। আর সেই দাগ মোচন করতে না পেরে বাংলাদেশ কিভাবে তলিয়ে থাকবে, বাংলাদেশ কিভাবে বিপাকে পড়বে, বাংলাদেশের সরকার কিভাবে বিপাকে থাকবে, সেই চিন্তা ভাবনা করে কিন্তু অনেক কিছুই করে চলছে ভারতের নরেন্দ্র মোদী সরকার।